আজকের এই ক্লাসের মধ্যে আমরা দেখব কিভাবে আমরা ত্রিভুজ চ্যাপ্টার উপপাদ্য 6.1 টাকে প্রমাণ করব, যেটাকে আমরা থেলস উপপাদ্য বলে থাকি। উপপাদ্যের স্টেটমেন্টটা হচ্ছে, যদি একটি ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল রেখা অপর দুটি বাহুকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে, তবে অপর দুটি বাহু একই অনুপাতে বিভক্ত হবে। তার উপপাদ্যটা কি বলছে দেখো। যদি আমাদের এমন একটা ত্রিভুজ থাকে, ধরো এটা হচ্ছে ত্রিভুজ এবিসি। এবার এই ত্রিভুজটির যে কোনো একটি বাহুর সমান্তরাল রেখা, ধরো আমরা বিসি বাহুর সাথে সমান্তরাল একটা রেখা ডিই অঙ্কন করলাম। এই যে ডিই রেখাটি এবি বাহুকে ডি বিন্দুতে এবং এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা লিখে নিই, এখানে মনে করি এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল রেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি লিখলাম, মনে করি এবিসি ত্রিভুজের যে কোনো একটি বাহু, আমরা বিসি নিয়েছি, তুমি এবি কে নিয়ে বা এসি কে নিয়ে করতে পারো। তাহলে আমরা এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল করে একটা রেখা ডিই অঙ্কন করলাম, যেটা এবি বাহুকে ডি বিন্দুতে এবং এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে কি প্রমাণ করতে হবে দেখো, প্রমাণ করতে হবে। তো কি বলেছে, যদি দুটি বাহুকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে, তবে অপর দুটি বাহু একই অনুপাতে বিভক্ত হবে। এটার মানে হচ্ছে অপর যে বাহুগুলা সেগুলা সেম অনুপাতে বিভক্ত হবে। দ্যাট মিনস এডি বাই দিস, দ্যাট ইজ বিডি, সমান সমান এখান থেকে এই বাই ইসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করার জন্য আমাদের কিছু অঙ্কন রয়েছে, যেগুলো আমরা প্রমাণ করার সুবিধার জন্য করব। অঙ্কন আমরা কি করছি দেখো, আমরা বি এর সাথে ই জয়েন করছি এবং সি এর সাথে ডি জয়েন করছি। তারপর আমরা এখানে ডি থেকে এসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব। ডি থেকে এসি বাহুর উপর একটা লম্ব, যেটাকে আমরা বললাম ডিএম, এবং ই থেকে এবি বাহুর উপর একটা লম্ব, যেটাকে আমরা বললাম ইএন। অঙ্কন হচ্ছে বি কমা ই, এবং সি কমা ডি যুক্ত করি। তাছাড়া ডিএম লম্ব এসি এবং ইএন লম্ব এবি অঙ্কন করি। তাহলে অঙ্কন কি ছিল, বি এর সাথে আমরা ই জয়েন করলাম এবং সি এর সাথে ডি জয়েন করলাম। তারপর ডি থেকে একটা লম্ব অঙ্কন করলাম এইভাবে, ই থেকে একটা লম্ব অঙ্কন করলাম এ বি বাহুর উপরে ইএন। তারপর নেক্সট প্রমাণ। তো প্রমাণ করার জন্য আমি ত্রিভুজটাকে এখানে এঁকে নিচ্ছি। ত্রিভুজটা এমন ছিল এ বি সি, এখানে ছিল আমাদের ডিই, এটা ছিল বিসি, সরি বিই, এবং এটা ছিল ই, সরি ডিসি। তারপর আমরা এখানে দুটি লম্ব অঙ্কন করেছিলাম, একটা ছিল ডিএম আর একটা ছিল ইএন, এগুলো বেসিক্যালি লম্ব। তারপর দেখো, প্রমাণের মধ্যে আমরা যদি একটা ত্রিভুজ কনসিডার করি, দেখো আমরা বারবার আমাদের ত্রিভুজগুলোকে ডি এর সাথে
সাথেই নিতে হবে, তাহলে ডি এর সাথে আমরা প্রথমে নিব এ ত্রিভুজ, তাহলে এটা হয়ে যাবে ডি ই এ, দ্যাট মিনস এ ডি ই ত্রিভুজ, দ্যাট ইজ আমরা বারবার ডি এর সাথে ত্রিভুজ নেব, তাহলে ডি ই এ, তাহলে এটা হয়ে যাবে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, তারপর হাফ ইন্টু, এবার দেখো যে কোনো একটা ত্রিভুজ যদি এভাবে থাকে এ বি সি, তাহলে আমরা যদি এ বাহুটাকে ভূমি বলি, দ্যাট ইজ এ বি কে যদি ভূমি বলি, তাহলে আমাদের ই সি শীর্ষবিন্দু থেকে যে লম্বটা অঙ্কন করা হবে সেটাকে আমরা উচ্চতা বলবো, তাহলে এটা হবে উচ্চতা আর এটা হয়ে যাবে ভূমি। তাহলে এখানেও যদি আমরা কনসিডার করি এ ডি ই ত্রিভুজ, তাহলে আমরা যদি এ ডি বাহুকে ভূমি বলি, তাহলে এ ডি, তাহলে এ ডি যদি এখান থেকে ভূমি ধরা হয়, তাহলে শীর্ষবিন্দু বাকি রইল ই, ই থেকে যে লম্বটি দ্যাট ইজ ইএন সেটা হয়ে যাবে উচ্চতা, ইএন হয়ে গেল উচ্চতা। দিস ইজ আওয়ার নাম্বার 1 ইকুয়েশন। তারপর আমরা বার করব ত্রিভুজ, দেখো ডি এর সাথে আমরা এ নিয়েছি, তারপর আমরা নেব ডি এর সাথে বি, দ্যাট ইজ ত্রিভুজটা হয়ে যাবে বি ডি ই, ত্রিভুজ বি ডি ই এর ক্ষেত্রফল সেটা হয়ে যাবে হাফ ইন্টু এগেন ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, এটা হয়ে যাবে হাফ ইন্টু, এটাকে যদি আমরা ভূমি বলি, বিডি কে যদি আমরা ভূমি বলি, তাহলে বিডি হয়ে গেছে ভূমি, উচ্চতা কি হবে দেখো, আমরা বিডি কে ভূমি ধরে নিয়েছি, তাহলে ই থেকে যে লম্বটা যাবে দ্যাট ইজ ই এন সেটা হয়ে যাবে উচ্চতা, ই এন হয়ে যাবে উচ্চতা। এটা আমাদের নাম্বার 2 ইকুয়েশন। তাহলে কিভাবে আমরা ভূমি এবং উচ্চতা কনসিডার করব, বিডি কে যদি আমরা ভূমি নিচ্ছি, তাহলে ই থেকে যে ই শীর্ষবিন্দু থেকে যে লম্বটি অঙ্কন করা হলো সেটা হয়ে যাবে উচ্চতা। তারপর এখান থেকে যদি আমরা ইকুয়েশন 1 কে ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করি, দ্যাট ইজ 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে আমরা 1 ডিভাইডেড বাই 2 করে পাই ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ বি ডি ই এর ক্ষেত্রফল, সেটা হয়ে যাবে দেখো এডিই এর ক্ষেত্রফল ছিল এটা, এটা হয়ে যাবে উপরে হাফ ইন্টু এডি ইন্টু ই এন, নিচে হবে ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল যেটা হচ্ছে এটা হাফ ইন্টু বিডি ইন্টু ই এন, এখানে হাফের সাথে হাফ ক্যান্সেল হবে, ইএন এর সাথে ইএন ক্যান্সেল হবে, তো এখানে থাকছে এডি বাই বিডি, এটা আমাদের নাম্বার 3 ইকুয়েশন। তো আমরা পেলাম ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু এডি বাই বিডি দিস। তারপর নেক্সট আবার এবার যদি আমরা ত্রিভুজটাকে এইভাবে কনসিডার করি, এই দিক থেকে, এই দিক থেকে ত্রিভুজ কনসিডার করি এই দিক থেকে, তাহলে ডি এর সাথেই নিতে হবে, তাহলে ডিই এ, তারপর আমরা নিব ডিই সি, তাহলে প্রথমটা হয়ে যাবে ডিই এ, দ্যাট ইজ এ ডিই, ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা হবে হাফ ইন্টু ভূমি, দেখো ভূমি কত ছিল, ভূমিটাকে যদি আমরা এখন এই দিক থেকে কনসিডার করি, দ্যাট ইজ আমরা যদি এ ই কে ভূমি ধরি, তাহলে ভূমি হয়ে যাবে এ ই এবং উচ্চতা হবে ডি এম ডি এন, ভূমি হবে এ ই, উচ্চতা হবে ডি এম, ভূমি হলো এ ই
এই না, ভূমি হচ্ছে এই আর উচ্চতা হচ্ছে ডিএম, ডিএম, এই ইন্টু ডিএম। এটা আমাদের নাম্বার 4 ইকুয়েশন। তারপর এখান থেকে যদি আমরা এখান থেকে আবার কনসিডার করি, ত্রিভুজ, এবার যদি আমরা ডিইর সাথে সি কে নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে ত্রিভুজ সি ডিই এর ক্ষেত্রফল। সিডি এর ক্ষেত্রফল আবার কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। সো দিস ইজ হাফ ইন্টু ভূমি। এখন যদি আমরা ইসি কে ভূমি ধরি তাহলে ইসি হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা হবে। তারপর ইসি কে আমরা ভূমি ধরেছি ইসি, তাহলে ডি থেকে যে লম্বটা যাবে সেটাই উচ্চতা, দ্যাট ইজ ডিএম। ডিএম হয়ে যাবে উচ্চতা। এটাও আমাদের নাম্বার, আই থিঙ্ক মেবি 4, না নাম্বার 5 ইকুয়েশন। সেটা হচ্ছে নাম্বার 5 ইকুয়েশন। এবার যদি আমরা 4 ডিভাইডেড বাই 5 করি, 4 ডিভাইডেড বাই 5 করে আমরা কি পাচ্ছিলাম? এখান থেকে 4 ছিল, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল, আর 5 ছিল ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল। তো এখন দেখো এডিই এর ক্ষেত্রফল কত ছিল? হাফ ইন্টু এই ইন্টু ডিএম, এই ইন্টু ডিএম। আর ত্রিভুজ সিডি এরটা ছিল হাফ ইন্টু ইসি ইন্টু ডিএম। তাহলে হাফ ইন্টু ইসি ইন্টু ডিএম। আর তুমি ডিএম এর সাথে ডিএম ক্যান্সেল করতে পারো, হাফের সাথে হাফ ক্যান্সেল করতে পারো। আলটিমেটলি এখানে কি দেখছো দেখো, এখানে থাকবে এ ই বাই ই সি। সাপোজ এটা আমাদের নাম্বার 6 ইকুয়েশন। এবার যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, আমাদের 3 নাম্বার ইকুয়েশনটা কি ছিল? 3 নাম্বার ইকুয়েশনটা ছিল ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল। আর এখানে হচ্ছে, তো আমরা এটাকে আগে লিখে নিচ্ছি, দেখো ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল। এটা ছিল আমাদের এডি বাই বিডি, এটা ছিল আমাদের নাম্বার 3 ইকুয়েশন। তারপর এবং ত্রিভুজ 6 নাম্বার ছিল ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল। তো এটা কত ছিল দেখো, এটা ছিল আমাদের এই বাই ইসি, এই বাই ইসি। এটা আমাদের ছিল নাম্বার 6 ইকুয়েশন। এবার যদি আমরা এই দুটি ইকুয়েশনকে একটু ভালো করে লক্ষ্য করি, এই দুটি ইকুয়েশনের মধ্যে যে লব, দ্যাট ইজ নিউমারেটর, এই হচ্ছে উপরেরটা হচ্ছে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল, নিচেও ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা এবং এই যে সমীকরণটার মধ্যে বাম পক্ষ এবং বাম পক্ষ সমান হতে হলে, মানে আমরা এই দুটাকে তখনই সমান বলতে পারবো যখন নিচের গুলোও সমান হয়ে যায়। কেননা উপরের গুলো তো অলরেডি সমান, তাহলে নিচের গুলোও যদি সমান হয়ে যায় তখন আমরা বলতে পারবো এই যে
3 নম্বর সমীকরণের বাম পক্ষ এবং 6 নম্বর সমীকরণের বাম পক্ষ সমান, তখন আমরা এই দুটাকে সমান করতে পারি। এবার দেখো নেক্সট আমাদের ত্রিভুজটা কেমন ছিল। আমাদের ত্রিভুজটা ছিল এটা। তো এই ত্রিভুজটার মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ডিই এবং বিসি হচ্ছে সমান্তরাল দুটি রেখা, এবং তার মধ্যে দুটি ত্রিভুজ আছে, একটা হচ্ছে বি ডিই ত্রিভুজ আর একটা হচ্ছে সি ডিই ত্রিভুজ। দুটা ত্রিভুজ হচ্ছে এখানে, একটা ত্রিভুজ আছে ত্রিভুজ বি ডিই ত্রিভুজ, এই ত্রিভুজটা, এবং আরেকটা হচ্ছে ত্রিভুজ সি ডিই। তাহলে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এই দুইটা ত্রিভুজের মধ্যে ভূমিটা সেম, দ্যাট ইজ ডিই হচ্ছে তাদের ভূমি, এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। আমরা জানি যদি দুটি রেখা সমান্তরাল থাকে এবং তাদের মাঝখানে যদি তাদের দুটিকে যদি আমরা একটা ভূমি ধরে যতগুলাই ত্রিভুজ অঙ্কন করি না কেন, যতগুলা ত্রিভুজ অঙ্কন করো না কেন, মানে এই দুটি রেখা যদি সমান্তরাল হয় এবং তাদের মধ্যে যদি একটা ভূমি হয়, তাহলে তাদের মাঝখানে যতগুলি ত্রিভুজ থাকবে সবগুলির ক্ষেত্রফল হবে সমান। তাহলে আমরা বলতে পারি এখানে ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল হবে সমান। এই জিনিসটাকে আমরা লিখছি। তাহলে আমরা এখান থেকে বলবো যেহেতু ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ সিডিই এর একই ভূমিটা ছিল ডিই, তাহলে একই ভূমি ডিই এবং একই সমান্তরাল যুগল বা একই যুগল সমান্তরাল যুগলটা কি ছিল, ডিই এবং বিসি। তাহলে ডিই এবং বিসি এর মধ্যে অবস্থিত, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল। ঠিক আছে, এবার এখান থেকে দেখো ইকুয়েশন 3 এবং 6 কি ছিল। ইকুয়েশন 3 ছিল ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল, এবং 6 ছিল ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল। এখনই আমরা প্রমাণ করলাম যে বিডিই এর ক্ষেত্রফল এবং এই যে ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল সমান। এর মানে হচ্ছে আমাদের এখানে এই যে এই অনুপাতটা এবং এই অনুপাতটি সমান হয়ে গেল। তাহলে এই দুটো অনুপাত যদি সমান হয়ে যায়, তাহলে তারা যেগুলোর সাথে সমান ওইগুলিও সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি। তো আমি জিনিসটাকে আবার রিপিট করছি। আমরা 3 নম্বর সমীকরণে পেয়েছিলাম ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল। 6 নম্বরে পেয়েছিলাম ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল। এখন যেহেতু উপরের দুইটা সেম এবং নিচের দুইটা সেম, তাহলে এই অনুপাতটা এবং এই অনুপাতটি সেম, তাহলে এই যে এই রাশিটি এবং এই রাশিটি হয়ে যাবে সমান। তাহলে আমরা এখান থেকে বলবো সুতরাং 3 নং এবং 6 নং সমীকরণ হতে পাই কি পাই, 3 নং ছিল এডি বাই বিডি আর 6 নং ছিল বিডি এই বাই ইসি। এটা এই বাই ইসি, এই যে এই বাই ইসি। তো আমাদের এটাই দেখানো হচ্ছিল প্রমাণের মধ্যে, তাহলে প্রমাণিত। এইভাবে আমরা উপপাদ্য 6.1টিকে প্রমাণ করব, এবং এটাকে আমরা থেলস উপপাদ্য দিয়েও এক্সামে আসতে পারে। তাহলে আমরা বুঝতে হবে এই উপপাদ্যটি হচ্ছে থেলস উপপাদ্য। এখন আমরা এটাকে কিভাবে মনে রাখবো যে এটাই হচ্ছে থেলস উপপাদ্য, বা কোশ্চেনটা যদি তোমার মনে না থাকে তাহলে তুমি কিভাবে বুঝতে পারবে যে এই উপপাদ্যটি এসেছে।
কোশ্চেনটার মধ্যে যদি তুমি দেখো যে শেষে আছে যে একই অনুপাতে বিভক্ত হবে, তাহলে তুমি বুঝে নেবে যে এই উপপাদ্যটি এসেছে এবং এটাই হচ্ছে থেলস উপপাদ্য। তাহলে এই লাস্ট পার্টটা থেকে তুমি বুঝতে পারবে যে থেলস উপপাদ্যটি এসেছে। ঠিক আছে, এইভাবে আমরা উপপাদ্যটিকে প্রমাণ করবো। তারপর আমাদের আছে নেক্সট উপপাদ্য 6.2। উপপাদ্য 6.2 কি বলছে? যদি একটি সরল রেখা কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে, দ্যাট ইজ অনুপাতটা যদি সেম হয়, তাহলে সরল রেখাটি তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে। দ্যাট মিনস আমরা একটু আগে যে উপপাদ্যটি করে আসলাম সেটারই অপোজিট, দ্যাট ইজ বিপরীত উপপাদ্য হচ্ছে এটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যদি একই অনুপাতে বিভক্ত করে দুটি বাহুকে, তাহলে ওই যে সংযুক্তকারী সরল রেখাটি ওইটি তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে। তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। আমরা মনে করলাম যে ডিই যে সরলরেখাটা, এই যে ডিই সরলরেখাটা এবিসি ত্রিভুজের এ বি এবং এসি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা লিখে নিচ্ছি, মনে করি ডিই সরলরেখা, ডিই সরলরেখা এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে, একই অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এডি বাই বিডি সমান এই বাই ইসি, এই বাই ইসি, এটা আমাদের নাম্বার 1 ইকুয়েশন। তারপর প্রমাণ করতে হবে যে ডিই বিসির সাথে সমান্তরাল, দ্যাট ইজ ডিই সমান্তরাল বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কিছু অঙ্কন করে নেব। যেমন অঙ্কন, তো অঙ্কনটা আমরা কিভাবে করছি দেখো, তোমরা যেভাবে √3 প্রমাণ করেছিলে সেইভাবে আমরা ধরে নেব যে সমান্তরাল নয়। আমরা ধরে নিলাম যে ডিই বিসির সাথে সমান্তরাল নয়। তাহলে ডিই যদি বিসির সাথে সমান্তরাল না হয়, এমন কোনো না কোনো সরলরেখা তো অবশ্যই থাকবে যেটা বিসির সাথে সমান্তরাল, ওইটাকে আমরা ধরে নিচ্ছি ডিএস। তাহলে আমরা ধরে নিলাম ডিএফ বিসির সাথে সমান্তরাল। তাহলে আমরা লিখব যদি সম্ভব হয়, মনে করি ডিই ও বিসি সমান্তরাল নয়, তাহলে ডিএফ সমান্তরাল বিসি অঙ্কন করি। ডিএফ কে আমরা বিসির সাথে সমান্তরাল করে অঙ্কন করলাম। তারপর প্রমাণ। তো প্রমাণের মধ্যে আমরা কি করছি, যেহেতু আমরা লিখলাম এখানে ডিএফ বিসির সাথে সমান্তরাল, এখানে আমরা আগের উপপাদ্যটিকে ইউজ করতে পারবো, দ্যাট ইজ থেলস উপপাদ্যটিকে ইউজ করতে পারবো। তাহলে আমরা লিখবো এখানে যেহেতু ডিএফ সমান্তরাল বিসি, সুতরাং থেলস উপপাদ্য হতে পায়, দেখো থেলস উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি এখানে, এই যে ডিএফ এটা বিসির সাথে সমান্তরাল, তাহলে তাদের অনুপাত সেম হবে, দ্যাট মিনস এডি বাই বিডি, আর এ এফ বাই এফ সি সমান হবে, এই হবে না কারণ এই সমান্তরাল নয়। তাহলে এডি বাই বিডি ইকুয়াল টু এফ বাই এফ সি। তাহলে আমরা লিখবো এডি বাই বিডি ইকুয়াল টু এ এফ বাই এফ সি।
সাপোজ এটা আমাদের নাম্বার 2 ইকুয়েশন। আমরা কিছুক্ষণ আগে একটা নাম্বার 1 ইকুয়েশন লিখেছিলাম, সেটা ছিল AD by BD equal to AE by EC. AD by BD equal to AE by EC. এটা ছিল আমাদের নাম্বার 1 ইকুয়েশন। আমরা এবার লিখব 1 নং এবং 2 নং মতো আমরা কি পাচ্ছি এখন? 1 নং এবং 2 নং হতে পাই কি পাচ্ছি দেখো, ভালো করে অবজার্ভ করলে তুমি বুঝতে পারবে AD by BD AF by FC এর সাথেও সমান এবং AD by BD AE by EC এর সাথেও সমান। দ্যাট মিন্স তারা দুইটা সমান হয়ে যাবে। কেন সমান হয়ে যাবে? কারণ তারা দুইটা একই জিনিসের সাথে সমান। তাহলে আমরা এখান থেকে লিখব AE by EC সমান AF by FC। তারপর এবার দেখো, আমরা যদি দুনো দিকে 1 অ্যাড করি, দেখো কিভাবে, AE by EC আমি এখানে 1 অ্যাড করলাম, তারপর আমরা এখানে AF by FC এখানেও +1 অ্যাড করলাম। তাহলে আমরা দুনো দিকে যদি সেম সংখ্যা যোগ করি তাহলে সমীকরণে কোনো এফেক্ট আসে না। তাহলে এটা আমরা এখান থেকে লিখতে পারি। এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে এটা হবে EC, এখানে হয়ে যাবে AE প্লাস EC একে EC, তারপর এখানে থাকবে FC, পরে হবে AF প্লাস এটা FC, তাহলে FC। তারপর এখান থেকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে EC, আর এখানে দেখো AE প্লাস EC, তো এটা কি হবে দেখো, AE প্লাস EC, AE হচ্ছে এটা প্লাস EC হচ্ছে এটা। তাহলে যখন আমরা AE এর সাথে EC যোগ করব তখন এটা হয়ে যাবে AC। তাহলে আমরা এখানে লিখবো AC, ওইখানে হচ্ছে AF বাই FC। AF A হচ্ছে এই জায়গাটা AF, এটার সাথেও যখন আমরা FC যোগ করব তখন এটাও হয়ে যাবে AC। তো এখানেও আমরা AC লিখতে পারি আর নিচে হবে FC। ঠিক আছে, তারপর দেখো AC এর সাথে AC ক্যান্সেল করবে, তখন তুমি এখান থেকে পাবে EC ইকুয়াল টু FC, EC ইকুয়াল টু FC। এবার এই যে স্টেটমেন্ট আমরা পেলাম EC ইকুয়াল টু FC, যদি আমরা এটাকে ত্রিভুজ থেকে অবজার্ভ করি, একটু ভালো করে লক্ষ্য করি, আমরা এখান থেকে কি পেলাম, EC, দ্যাট মিন্স এই জায়গাটা, FC মানে হচ্ছে এই জায়গাটা। তাহলে দেখো এই যে EC আর FC এই জায়গাটা কি কখনো সমান হতে পারে? অবশ্যই পারে না, কারণ এই জায়গাটা বেশি আছে এফসির মধ্যে। তাহলে আমরা বলতে পারবো এটা কখনো সম্ভব হবে না যে ইসি আর এফসি সমান, বিকজ এফসি হচ্ছে বড়। তো এটা তখনই সম্ভব হবে যখন ই এবং এফ একই বিন্দুতে থাকবে। যখন আমরা একই বিন্দুর কথা বলবো তখন এটা সম্ভব হবে, না হলে সম্ভব হবে না। তাহলে আমরা লিখবো ইহা তখনই সম্ভব, ইহা তখনই সম্ভব যখন ই এবং এফ একই বিন্দু। তাহলে এটা তখনই সম্ভব হবে যখন ই এবং এফ একই বিন্দু হবে, অন্যথায় এটা সম্ভব হবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই এবং এফ একই বিন্দু। তাহলে ই এবং এফ সেম বিন্দু, সেম পয়েন্ট। তাহলে আমরা এখানে যে লিখেছিলাম, আমরা যে এখানে একটা লিখেছিলাম যে ডিএফ সমান্তরাল বিসি, এই যে এখানে আমরা যে ডিএফ সমান্তরাল বিসি লিখেছিলাম, যেহেতু ই এবং এফ সেম জিনিস, তাহলে এই এফটাকে আমরা ই দিয়ে রিপ্লেস করতে পারি, দ্যাট ইজ ডিই তখন বিসির সাথে সমান্তরাল হয়ে যাবে। যেহেতু এফ এবং ই একই বিন্দু, তাহলে তুমি এফ এর প্লেসে ই বসাতে পারো। তাহলে তুমি এখানে লিখবে যে লাস্ট লাইনে লিখবে তুমি যে এটা ইমপ্লাই করবে ডিই সমান্তরাল বিসি প্রমাণিত। তো এইভাবে আমরা থেলস উপপাদ্যের বিপরীত উপপাদ্যটাকে প্রমাণ করব। এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আমাদের মাধ্যমিক এক্সামের জন্য।